বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালেই আজকে ঘুম থেকে উঠে যখনই দরজা খুললাম, দেখতে পেলাম আকাশটা কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে না। তবে আমি কিন্তু জানতাম আজকেও বৃষ্টি হবে, তবে বাইরেটা দেখে মনে হচ্ছে না আজকে আর বৃষ্টি হবে। কালকেও কিন্তু বিকেলের দিকে আর হয়নি, সকালের দিকে হয়েছিল, দুপুরের দিকে হয়েছিল, বিকেলের দিকে কিন্তু বৃষ্টিটা আর হয়নি। বাইরেটা দেখে একটু স্বস্তি পেলাম, যাক বাবা বাঁচা গেল হয়তো বৃষ্টির হাতের থেকে, মানে এবারে নিম্নচাপটার থেকে হয়তো বাঁচা গেল। তারপরে তো সামনে আরও বৃষ্টি আছেই। এখন তো বৃষ্টি থেমে যাওয়ার কোনো কারণই নেই, এখন তো বাড়তেই থাকবে আর হতেই থাকবে, যেহেতু সামনেই আষাঢ় মাস। ওরে বাবা, সে কথা মনে পড়লে তো আর কি বলবো। এমনিতে যে বৃষ্টি আমার ভালো লাগে না তা না, এমনি বৃষ্টি আমার ভালো লাগে। তবে ওই যে বাইরে যে কাদা হয়ে যায় আর বাইরে গিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হয়, এইটাই আমার খারাপ লাগে। যদি ঘরের মধ্যে সব কিছু হতো, সমস্ত জায়গায় পাকা হতো, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো বৃষ্টি, জানো তো। ওই যেই মনে পড়ে যে বাইরে উঠোনে কাদা হয়ে যাবে আর কাদার মধ্যে গিয়ে কাজ করতে হবে, বৃষ্টির মধ্যে কাজ করতে হবে, তখনই মনে হয় কি না বাবা থাক, বৃষ্টির দরকার নেই, এমনি গরমই ভালো। আবার যখন গরম পড়বে না, তখন মনে হবে যে একটু বৃষ্টি হলে ভালো হতো। তো এই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেই জন্য কিন্তু ভীষণ খারাপ লাগছে বৃষ্টির জন্য, না হলে কিন্তু এতটাও খারাপ লাগে না। তো ছোটো ঘরটাকে গুছিয়ে রেখে এলাম আগে। আজকে কিন্তু হাজব্যান্ড আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে, জানো তো। আজকে আমি ঘুম থেকে উঠে দেখছি হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য সকালবেলায় এই ঘরটাতে এসে আগে ছোটো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর ওইদিকে যে হাজব্যান্ডের বইগুলো থাকে, সেগুলোকেও কিন্তু একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম। অনেক দিন ধরে কিন্তু এগুলো গোছানো হয় না, আর দেখবে মাঝে মধ্যে গোছানো জিনিসও যদি একটু গুছিয়ে রাখা যায় না, একটু অন্যরকম লাগে। বইগুলো গোছানোই ছিল, তাও ভাবলাম একটু ঝেড়ে টেড়ে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। তো তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। ওই ঘর আগে ঝাড় দিলাম, তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু বারান্দাটা ঝাড় দিয়ে নিই। আমি মাঝে মধ্যে ভাবি, বাড়ির বউদের যে কেন শরীর খারাপ দেয়। আমাদের যদি শরীর খারাপ হয় না, সংসারটা দেখবে পুরো অচল হয়ে যায়। মানে আমি সেটা ভাবি যে আমি একদিন যদি শরীর খারাপ হয়ে শুয়ে থাকি, তাহলে সংসারটা একদমই চলবে না। তাই ভগবানকে বলি, জানো তো, যে আমার যেন শরীর খারাপ না হয়। কেন কি আমার শরীর খারাপ হলে এই সংসারটা একদমই অচল হয়ে যাবে। আর এই যে 2-3টে মানুষ কিন্তু আমার দিকেই তাকিয়ে থাকে, আর আমি যদি সংসারে অসুস্থ হয়ে পড়ি, তাহলে যে কি হবে সংসারে, সেটাই ভাবি। সেই জন্যই ভাবি সংসারের সবার সঙ্গে সঙ্গে কিন্তু আমারও যত্ন নেওয়াটা জরুরি। তবে ওই যে আমার যত্ন নেওয়াটার কিন্তু সময়ই পাই না। তবে এখন থেকে ভাবছি নিজের যত্নটাও নিতে হবে, নাহলে এই যে একবার যদি অসুস্থ হয়ে পড়ি, সংসারটা কিন্তু আমার একদমই অচল হয়ে যাবে। তো এই তো দেখো, ঘরটা কিন্তু আমি ঝাড় দিয়ে নিলাম। আর আজকে ঘরটা মুছবো। 2 দিন হলো ঘরটা মোছা হয়নি। কেন কি ওই যে বৃষ্টির জন্য, বৃষ্টি হলে ঘর মোছা যায় না, আর ঘর শুকাতেই যায় না, যেহেতু মাম্মাম ছোট রয়েছে। এবার ঘর মোছার সঙ্গে সঙ্গে যদি ঘরটা না শুকিয়ে যায়, ও তো ছোটাছুটি করে, খেলা করে। এবার সেই জন্য 2 দিন আমি ঘর মুছিনি এই বৃষ্টির মধ্যে। তবে আজকে কিন্তু ঘরটা মুছতেই হবে, না হলে কিন্তু ঘরে পা দেওয়া যাচ্ছে না। শরীরটা যতই খারাপ থাকুক না কেন, সংসারে কাজ না করলে কিন্তু আমার একদম ভালো লাগে না। এই যে অগোছালো সংসার তো ভালো লাগে না, সেই জন্য সংসারে কাজ না করলেও ভালো লাগে না। এই যে দেখো, আমার শরীরটা খারাপ, আমি কটা রান্না বান্না করেই কিন্তু শুয়ে থাকতে পারতাম, কিন্তু সেটা কিন্তু একদমই আমার ভালো লাগবে না। কেন কি চারিদিকে জামা কাপড় ছড়িয়ে থাকবে, ঘর এলোমেলো থাকবে, এগুলো তো দেখতে আমার একদম ভালো লাগবে না। সেই জন্য দেখো, শরীর যতই খারাপ থাক, আমি কিন্তু কাজগুলো একদম সময় মতন সমস্ত কিছু কিন্তু করে নিচ্ছি। আর এই যে আমার এই সংসারের যে জিনিসগুলো তোমরা দেখো, এগুলো কিন্তু দামি নয়, কোনো জিনিসই বেশি কিন্তু দামি নয়, তবে আমার কাছে কিন্তু অনেক প্রিয়। কেন কি এই যে জিনিসগুলো আমি বানিয়েছি, এক একটা জিনিস কিন্তু প্রত্যেকটা আমার হাতে বানানো। জানো তো, বিয়ের পর থেকে যে সমস্ত জিনিসগুলো আমি সংসারের জন্য বানিয়েছি, সমস্ত জিনিসগুলো কিন্তু আমার অনেক প্রিয়। আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু নিজের হাতে আমি বানিয়েছি। আর একটা একটা টাকা কিন্তু আমি জোগাড় করে এইভাবে কিন্তু সংসারের জিনিসগুলো বানিয়েছি। আর এই যে একটা টাকা খরচা করতে গেলেও কিন্তু আমি 10বার ভাবি। আর সেই জন্য কিন্তু হাজব্যান্ড আমাকে এতটা বিশ্বাস করে, এতটা সাপোর্ট করে, আর এতটা ভালোবাসে। জানো তো, ও কখনো আমাকে অবিশ্বাস করে না। এই যে অনেক সংসারে দেখি, বউকে টাকা দিতে ভয় পায়, বউয়ের হাতে সংসারের
সমস্ত কিছু তুলে দিতে ভয় পায়। মানে যারা চাকরি করে তারা অনেকে আছে মাইনেটা দিতে ভয় পায়, কিন্তু আমার হাজবেন্ড কিন্তু কখনো, ও কিন্তু একটা টাকাও মানে আমাকে ছাড়া খরচ করে না। আর কোনো টাকা পয়সা আমার হাতে দিতে কিন্তু ও ভয়ও পায় না। তো এই যে আমি একটা টাকা খরচা করতে গেলেও আমি 10 বার মানে চিন্তা করে তারপরে কিন্তু খরচা করি। সত্যি কথা বলতে এই যে আমাদের ইনকাম, আমরা কিন্তু অনেক কষ্ট করে ইনকাম করি, আর সেটা যদি আমি বিনা কারণে খরচা করি সেটা তো খারাপ লাগারই কথা, বলো। সেই জন্য সমস্ত কিছু কিন্তু সংসারে আমি বুঝে শুনে করি, তাই কিন্তু অল্প টাকাও কিন্তু আমার সংসারটা কিন্তু খুব সুন্দর করে চালাতে পারি। না হলে যে টাকা আমাদের ইনকাম, সেই টাকা আজকালকার দিনে আর কি সংসার চালানো কিন্তু অসম্ভব। মানে কোনো মেয়েই পারবে না এত অল্প ইনকামে কিন্তু সংসার চালাতে। তবে আমি কিন্তু সেটা করি, আর সেই জন্যই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এতটা ভালোবাসে আর এতটা মানে সাপোর্ট করে আর এতটা বিশ্বাস করে, জানো তো। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। আর দেখো এখন কিন্তু আমি স্নান করিনি আজকে সকালে, তবে গাটা একটু ধুয়ে নিয়েছিলাম। সকালেই আজকে গরম পড়ে গেছে, যেহেতু বৃষ্টিটা চলে গেছে না, আবার দেখো শুরু হয়ে গেছে গরম পড়া। তো সকালে কাজবাজ করার পরে না আমার সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগছিল, গরম লাগছিল। তাই দেখো গাটা ধুয়ে নিয়ে আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর তারপরে রান্নাঘরে এসেছি। আর আজকে যেহেতু শনিবার, সেহেতু সমস্ত কিছু কিন্তু আজকে আমার একটু ধোয়াধুয়ি বেশিই থাকে। তো সব কিছু রান্নাঘরে একটু ধুয়ে মুছে নিয়েছি। আর এখন গ্যাস ওভেনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর সকালে যে সমস্ত থালা বাসনগুলো এই যে ধুয়ে রেখেছিলাম, সেগুলোই এখন এই যে গুছিয়ে নিচ্ছি। লক্ষ্মণ সরকার আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছে, বলেছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার নামটা নিয়েও টুনি। এই তো বুনু, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর এভাবে আমার পাশে থেকো, এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো। আর পূজা বুনু কমেন্ট করেছো, আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, তুমি খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো। অনেক ধন্যবাদ বুনু, নিজের খেয়াল তো রাখতেই হবে। নিজের খেয়াল না রাখলে তোমাদেরকে কেমন করে এত সুন্দর সুন্দর ভিডিও দেবো বলো তো। তোমরা একটু আমাকে সাপোর্ট করে একটু পাশে থেকো, তাহলে জানো তো, তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করো, তাহলে কিন্তু আমার শরীরটা সত্যি করে একদমই ভালো হয়ে যাবে, জানো তো। সত্যি কথা, তোমাদের কমেন্টস পড়লে না আমার অনেকটা শরীর ভালো হয়ে যায়। এই যে তোমরা এত আমাকে ভালোবাসো, এত আমার জন্য আমার খেয়াল রাখো, এতটা খবর নাও, এইগুলো দেখে কিন্তু আমার শরীরটা আরও ভালো হয়ে যায়, জানো। এবারে দেখো সকলের সমস্ত কাজবাজ হয়ে গেছে, তারপরে খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে। মাম্মামকেও কিন্তু আমি আজকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে নিজে স্নান করে নিয়েছি, আর আজকে মাথায় একটু শ্যাম্পু করে নিয়েছি। আর বেশ কিছু জামা কাপড় আমি কিন্তু সকালেই ভিজিয়ে রেখেছিলাম, জানো তো। দুপুরে মানে ভিজিয়ে কাচতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে না কলে জল আসেনি, জানো, সারাদিন কি বলবো তোমাদের দুঃখের কথা। সকালে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম দুপুরে জল এলে তারপরে জামা কাপড় কটা কেচে ধুয়ে দেবো, তাহলে আমাকে অত কষ্ট করতে হবে না, জল মানে চেপে কাচতে হবে না। তবে সে স্বপ্নটাই আমার বৃথা গেল। আমার সেই জল চেপেই কিন্তু কাচতে হলো। কলে একদমই জল আসেনি টাইম কলে, সেই জন্য কল চেপেই সমস্ত জামাকাপড় আমাকে কাচতে হলো। এতটা কষ্ট হয়েছে তোমাদের কি বলবো। তারপরে আবার মাথা শ্যাম্পু করেছি, সেটাও কিন্তু কলের জল চেপে চেপে। তো অনেকটা কষ্ট হয়ে গেছে। আর এখন এই যে জামাকাপড়গুলো নেড়ে দিলাম, আর এখন আবার দুপুরে রান্নাও রয়েছে, জানো তো। তো তাড়াতাড়ি করে গিয়ে কিন্তু এখন রান্নাটাও সারতে হবে। অমৃতা দিভাই কমেন্ট করেছো, তুমি বলেছো তুমি খুব যত্ন করে কাজগুলো করছিলে, খুব ভালো লাগছে সংসারের কাজ তোমার। হ্যাঁ গো, আমি না খুব যত্ন করে আমার সংসারের কাজগুলো করি। আর আমার এই সংসারের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, এগুলোও কিন্তু আমার খুব যত্নের, জানো তো। সেজন্য আমি খুব যত্ন করে কাজগুলো করি। এভাবে আমার ভিডিওগুলো দেখো, আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্টের কিন্তু আমার খুব প্রয়োজন। আর আজকে দেখো আমি শিলনোড়ায় বাটনা বাটছি। আমি কিন্তু একদমই শিলনোড়ায় বাটনা বাটি না, তবে আজকে যেহেতু শনিবার, সেহেতু অল্প একটু মশলা আমাকে করতে হবে, একটু জিরে আর একটু আদা। সেই জন্য কিন্তু আমি এই যে শিলনোড়ায় একটু বেটে নিচ্ছি। আর এই যে এখন কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে দেখো পটলগুলো না এইভাবে ছুলে নিয়েছি। আর প্রত্যেকটা পটল কিন্তু আস্তে আস্তে রয়েছে, তবে দুপাশে কিন্তু আমি একটু মানে ফেলে নিয়েছি আর কি, যাতে মশলাগুলো ভিতরে ঢুকতে পারে। এই বড় বড় পটলগুলো দেখে কিন্তু আমার যেদিন পটলগুলো এনেছিল সেদিন থেকেই মনে হচ্ছিল যে পটল দিয়ে ওই যে পটলের যে মশলা করে না, সেরকম করে একটু রান্না করব। সেই জন্য আজকে দেখো শনিবার যেহেতু ভাবলাম আজকেই করে ফেলি। আগে তেলটা দিয়ে তার মধ্যে কিন্তু আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে যে জিরে আর হচ্ছে আদা বাটাটা করেছিলাম, সেটাই কিন্তু আমি এই যে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এর মধ্যে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তো তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে পটলগুলো কিন্তু দিয়ে দেবো।
আর সুলতানা কমেন্ট করেছো, তুমি বলেছো দিদিভাই তুমি কেমন আছো? এই তো বুনু, আজকে অনেকটা ভালো আছি। আর তুমি বলেছো তোমার শরীরটাও নাকি খারাপ। তাহলে তুমি একটু নিজের যত্ন নিও। আর তুমি এটা জিজ্ঞাসা করেছো মাম্মাম কেমন আছে। মাম্মাম ভালোই আছে। আর তোমার আমার রান্নাঘরটা অনেক ভালো লাগে। থ্যাংক ইউ গো, অনেক ধন্যবাদ। সত্যি কথা বলতে আমার তো একদমই সাধারণ সাদামাটা রান্নাঘর, তাও আবার টিনের রান্নাঘর। সেটা যে তোমাদের এত ভালো লাগে এটা জেনেও কিন্তু আমার খুব ভালো লাগে, জানো তো। তো বুনু, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমার পাশে আছো। নতুন করে তোমাকে আর কি বলবো, তবুও বলছি বুনু, আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকে যেও। আর এই দেখো পটলের কিন্তু আমি এই যে দুধ মানে যে আমুল দুধটা হয় না সেটাই কিন্তু দিয়ে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি পটলের এই রেসিপিটা রান্না করি। তোমরা কিভাবে রান্না করো আমি জানি না, এটা কিন্তু আমি একদমই আমার মনের থেকে রান্না করলাম, জানো তো। আর এভাবেই কিন্তু আমি রান্না করি, কারো কাছে আমি দেখিনি বা শুনিনি। আমি নিজের মতন করে পটলের এই যে রেসিপিটা এটা কিন্তু আমি রান্না করেছি। আর এইদিকে একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি। আর হচ্ছে করেছি উচ্ছে ভাজা। আজকে না দাদা আসার কথা ছিল, ছোটদা আসার কথা ছিল, তবে ও একবার বলল আসবে না। তারপরে আবার না এসেছিল বিকালে, জানো তো। তবে খাইনি, ওর জন্য আমি রান্না করে রেখেছিলাম, তবে খাইনি, বললো খেয়ে এসেছে, ওর জন্য আর খাইনি। তবে আমি কিন্তু ওর জন্য রান্না করেছিলাম, যেহেতু ওর দুপুরবেলা আসার কথা ছিল। তো সেই জন্য ওর জন্য রান্না করেছিলাম, সেই জন্য না অনেক ভাত তরকারি এগুলো রয়ে গেছিলো। ও এসেছিল তবে খাইনি, বিকালের দিকে এসেছিল, কিছু টাইম ছিল, তারপরে আবার চলে গেছিলো। তো সেইগুলো আবার রাত্রে আমাদের খেতে হলো। তো রাত্রে তো আমি এমনি ভাত রান্না করি গরম গরম, তবে যেহেতু ও খায়নি সেহেতু অনেক ভাত ছিল, তাই মাকে আর মেয়েকে কটা গরম ভাত রান্না করে দিয়েছিলাম, আর যে কটা ভাত রয়ে গেছিলো সেটা আমি আর হাজব্যান্ড খেয়ে নিয়েছিলাম। অসুবিধা হয়নি, দুপুরের রান্না তো সেই জন্য। আর আমাদের না ওই যে গরম গরম খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে, জানো। এখন একদমই ঠান্ডা খেতে পারি না, মানে 3 বেলায় গরম ভাত করি তো সেই জন্য। আর এখন দেখো এটা কিন্তু বিকালের পরে আর কি, বিকালবেলা রান্না টান্না করে ওই যে দাদার সঙ্গে গল্প টল্প করে তারপরে দাদা বেরিয়ে গেল। তারপরে এই যে দেখো একটু বিছনা থেকে ঘুমাইনি, ওই শুয়ে শুয়ে আমরা গল্প করছিলাম। তারপরে দাদা 6টার ট্রেনে বেরিয়ে গেল। আর তারপর আমি দেখো বিছনাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে তারপরে এই যে এখন নিজেকে একটু পরিপাটি করে নেব, যেহেতু এখন আবার আমাকে একটু দোকানেও বসতে হবে। সন্ধ্যার পরে গিয়ে আমি একটু দোকানে বসি, যেহেতু হাজব্যান্ড একটু সন্ধ্যার পরে বাজারের দিকে যায়, সেহেতু আবার কোনো দিন ওর কিন্তু সন্ধ্যার পরে পড়ানোও থাকে। তো সেই জন্য এই যে সন্ধ্যার পরে আমাকে কিন্তু দোকানে একটু বসতে হয়। তো সেই জন্য তোমরা অনেকে আমাকে বলো সন্ধ্যার পরে দিভাই তুমি কি করো সেগুলো একটু দেখাবে। তো আমি না সন্ধ্যার পরে কি দেখাবো বলো, সন্ধ্যার পরে সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে দোকানে গিয়ে একটু বসি। আর যেদিন হাজব্যান্ড থাকে সেই দিনও বসি, সেদিন বসে একটু জন্য গল্প টল্প করি আর কি, ওই অভ্যাস হয়ে গেছে। সেই জন্য কী কাজ দেখাবো বলো তো, তোমাদের আর কোনো কিছুই দেখানো হয় না। আর আজকে দুপুরে স্নান করার পরে মাথাটাই আঁচড়ানো হয়নি, এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম। স্নান করে এসে রান্নাবান্না বসিয়ে দিলাম। তারপরে আবার খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে দাদা এসে গেল। তারপর দাদার সঙ্গে গল্প করছিলাম, তারপর একটু শুয়েছিলাম, আর মাথা আঁচড়ানোই হয়নি। তাই এখন ভালো করে সুন্দর করে মাথাটা আঁচড়ে এই যে চুলটা উঁচু করে বেঁধে নিলাম। আর গরমও পড়েছে জানো প্রচণ্ড। আর তারপরে যে দুধটাকেও এখন আমি আগে বের করে রেখেছিলাম দুধ ফ্রিজ থেকে, আমি কিন্তু দুধ জাল দেওয়ার অনেকটা আগে কিন্তু টাইম আগে কিন্তু ফ্রিজ থেকে দুধ বের করে রাখি। তারপরে এখন দুধটাও জালে বসিয়ে দিলাম। আর ওইদিকে মামাম সোনা কি করছে সেটাও একটু তোমাদেরকে দেখাবো। তো চলো তো দেখি মামাম কি করছে। এই কি করছিস রে তুই না পড়ে? হ্যাঁ, দেয়ালে লিখতে হবে না, নিচে এসো, নিচে এসো তাড়াতাড়ি, এখানে লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, স্লেটে লেখো, চলে আসো। কি হলো? আসো, স্লেটে লেখো, দেয়ালে লিখতে হবে না। কি হলো? স্লেটে লেখো। যা, পড়ে গেল তো বড় একটা পেন্সিল, বড় একটা তো ফেলে দিলি। ওটা তো অনেক বড় ছিল, অনেক বড় ছিল না? তো দেখলে তো মাম্মামের দুষ্টুমি এইরকমই, জানো তো, পড়তে দিলে ও এরকমই দুষ্টুমি করে। তো এখন দেখো মা আর মাম্মামের জন্য ভাত বেড়ে দিয়েছি, মাকেও দুধ দিয়ে ভাত দিয়ে আমি একটু মাখিয়ে দিচ্ছি। আর মাম্মামের ভাতটাও এদিকে বেড়ে রেখেছি, আমরা একটু পরে খাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা, গুড নাইট।